এখন দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি, এবং যত দিন যাচ্ছে কেন জানি মনে হচ্ছে আরও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলেই হয়তো অপারেশন ডেভিল হান্ট বলে এরকম একটা অপারেশন লঞ্চ করতে হলো। সো আইন শৃঙ্খলা সিচুয়েশনের দিকে নজর দিতে হবে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা তো প্রধান উদ্দেশ্য ছিল সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে ওনাদের অধীনে হতে পারে, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সেই দিকে তাকাতে হবে। আমরা জানি আপনি বেশ আলোচিত, উচ্চশিক্ষিতা, প্রতিষ্ঠিত আইনজীবী, দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে ব্যারিস্টারি করে আসছেন। সবকিছু মিলিয়ে কেমন আছেন? আরেকটি বিষয়, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের চেঞ্জ টিভির দর্শকদের জন্য যদি কিছু জানাতেন। প্রথমেই বলবো ধন্যবাদ আপনাকে এবং চেঞ্জ টিভিকে এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য। ব্যক্তিগত জীবন থেকে বলতে গেলে শিক্ষাগত জীবন যদি দিয়ে শুরু করি, তো আমার এলএলবি মানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি যেটা, এলএলএম, এই দুটোই ইংল্যান্ড থেকে। আমার ইউনিভার্সিটি প্রথমটা ছিল ইউনিভার্সিটি অফ বাকিংহাম। তো এলএলবি এলএলএম করার পরে আমরা বার অ্যাট ল যে কোর্সটা করি 1 বছরের, সেটা লন্ডনে গিয়ে করা, ইনস অফ কোর্ট স্কুল অফ ল। তারপরে আমি দেশে ফেরত আসি, এসে প্রায় 2.5 বছরের মতো প্র্যাকটিস করি। তখন আমার বাবা, উনি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের, ওনার সাথেই প্র্যাকটিস করেছি। 2.5 বছর পরে আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে একটা সুযোগ পাই ব্যাচেলর অফ সিভিল ল বা বিসিএল বলে একটা ডিগ্রি অর্জন করার। তো তখন ওখানে চলে যাই। ওখানে প্রায় 1 বছর পরে ডিগ্রিটা নিয়ে তারপরে লন্ডনেই বেকার অ্যান্ড ম্যাকেনজি বলে, দ্যাটস one of the large international law firms যেটা বলে in the world. সো ওখানে লন্ডন অফিসে প্রায় 1-1.5 বছরের মতো কাজ করি। তারপরে দেশে ফেরত আসলাম 2009 থেকে এখন পর্যন্ত একটানাই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে যাচ্ছি। আপনি কি মনে করেন বিচার বিভাগ সংস্কার করার প্রয়োজন রয়েছে, নাকি এই অবস্থায় স্বাধীনভাবে কাজ করতে পারবে? এই অবস্থা বলতে কি বোঝাচ্ছেন, এটা আমার প্রথম প্রশ্ন। যদি এই অবস্থা বলতে আপনি 5ই অগস্টের আগের অবস্থা বলছেন, গত 15 বছর যে অবস্থায় ছিল, তাহলে প্রচুর সংস্কার দরকার বিচার বিভাগের। অ্যান্ড বেশ কিছু সংস্কার অলরেডি শুরুও হয়ে গেছে। প্রথমে আমি বলবো যে সংস্কারগুলো কেন দরকার। সংস্কার দরকার কারণ বিচার বিভাগ, আমরা ইংরেজিতে বলি লাস্ট রিসোর্ট অফ দ্য কমন ম্যান, মানে সাধারণ মানুষের শেষ আস্থার জায়গাটা কিন্তু বিচার বিভাগ। বিশেষ করে সুপ্রিম কোর্টের কথা যদি আমরা বলি, সুপ্রিম কোর্ট কিন্তু গার্ডিয়ানস অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যায়িত হয়েছে, মানে আমাদের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সো আপনারা তো ওনাদের স্বাধীনভাবে যাতে ওনারা কার্য পরিচালনা করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো গণতন্ত্রের জন্য। এবং স্বাধীনভাবে কার্য পরিচালনা করতে না পারলে কি হতে পারে সেটা আমরা গত 15 বছরে দেখেছি। সো ওনাদের স্বাধীনতাটা আমাদের নিশ্চিত করতে হবে, এবং যেটার জন্য প্রয়োজন অনেকগুলো সংস্কার। তার মধ্যে যদি মোটা দাগে বলি, আমাদের প্রথম হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে তাকাতে গেলে পৃথককরণটা জরুরি আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম বিচার বিভাগকে। দ্বিতীয় হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে, বিচারক নিয়োগ যতদিন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে ততদিন কিন্তু স্বাধীন হওয়াটা অসম্ভব হবে। সো এ ব্যাপারে যেরকম অলরেডি অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, একটা অর্ডিন্যান্সও জারি করা হয়েছে যেখানে একটা আলাদা কমিশন কাউন্সিল গঠন করা হয়েছে বিচারক নিয়োগ দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে রিমুভাল বা সরানোর ক্ষেত্রে বিচারকদের, সে ব্যাপারেও যেটা গত 15 বছর যে সমস্যাটা দেখা গেছিল যে 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানের এই সরানোর বা রিমুভ করার ক্ষমতাটা পার্লামেন্টকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং এই 16th অ্যামেন্ডমেন্ট পরে অবৈধ ঘোষণা করা হয় হাইকোর্ট বিভাগে এবং আপিল বিভাগে। এখন যেরকম সরানোর দায়িত্বটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপরে আছে, যে তারা তদন্ত করবে যদি কোনো ধরনের অভিযোগ ওঠে, এবং তদন্ত করার পরে সিদ্ধান্ত নিয়ে সেই সুপারিশটা রাষ্ট্রপতির কাছে যাবে। সো এগুলো ব্যাপারে অলরেডি সংস্কারের কাজ শুরু হয়েছে। আমি আশা করছি যে মোমেন্টামটা এখন গেইন করছে এটা বজিয়ে রাখা হবে, এবং আমরা বড় দাগে সংস্কার দেখতে পারবো বিচার বিভাগের। আপনি কি মনে করছেন অন্তর্বর্তী সরকার সঠিক পথে হাঁটছে? জি, প্রথমে বলবো যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা
উনি আমরা সবাই জানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তো যখন বাংলাদেশ এমন একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়ালো, তখন ওনার নেতৃত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা উই গ্রেটফুল যে উনি এসে এই দায়িত্বটা নিয়েছেন। কিন্তু এখন যেটা দেখছি যে একদিকে যেরকম এই সংস্কারের ব্যাপারে যে আলোচনাগুলো শুরু হয়েছে, যে কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশন এখন প্রতিবেদনও দিয়েছে, এই সংস্কার সংক্রান্ত যে একটা ডায়ালগ বা সংলাপ হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষাই ছিল রাষ্ট্র মেরামত, যে রাষ্ট্রের মেরামত প্রয়োজন। সো এদিকে যেরকম একটা কমেন্ডেবল বা আমি বলবো যে এটা মানে ওয়ার্থ অ্যাপ্লডিং এই সংস্কারের যে সংলাপটা শুরু করেছেন উনি, কিন্তু আবার এখন দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি এবং যত দিন যাচ্ছে কেন জানি মনে হচ্ছে আরও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, বলেই হয়তো অপারেশন ডেভিল হান্ট বলে এরকম একটা অপারেশন লঞ্চ করতে হলো। সো আইন শৃঙ্খলা সিচুয়েশনের দিকে নজর দিতে হবে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা তো প্রধান উদ্দেশ্য ছিল সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে ওনাদের অধীনে হতে পারে, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সেই দিকে তাকাতে হবে। আরেকটা আমি যেটা শুনতে পাচ্ছি, আমি তো কর্পোরেট কমার্শিয়াল লয়ার, তো আমাদের বেশিরভাগ মক্কেলি হচ্ছেন এই ব্যবসায়িক কমিউনিটি থেকে, যে বিজনেস কমিউনিটি বারবার একটা কথা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার বিজনেস কমিউনিটির সাথে এঙ্গেজ করছেন না এবং এর কারণে যেরকম দ্রব্যমূল্য বাড়া থেকে বিজনেস কমিউনিটি নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। সো এই ব্যাপারে ওনাদের নজর দিতে হবে এবং আমার মনে হয় যে এখন যেটা ওনাদের করা উচিত সেটা হচ্ছে যে একটা ঐক্যমত স্থাপনা কমিশন তো গঠন করা হয়েছে, তাদের সামনে এই সংস্কারের প্রতিবেদনগুলো আছে। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে যেসব সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত স্থাপন করা যায় সেই ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কারণ না হলে পরিস্থিতিটা কিন্তু দিনে দিনে বিগড়াচ্ছে এবং এগিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে ডিগনিফাইডভাবে এক্সিট করা হয়তো ওনাদের উচিত। এখন ভবিষ্যতে কি ববি ভাইয়ের মতো রাজনীতিতে আসতে চান? ভবিষ্যতে রাজনীতিতে আসার পরিকল্পনা কোনো এখনও নেই। আমি যখন ছোট ছিলাম তখন খুব ইচ্ছে ছিল যে আইন পেশায় ঢুকবো, তারপরে হয়তো রাজনীতিতে যাব, কিন্তু আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে এই আইনজীবী হিসেবেই চেষ্টা করি সবসময় দেশের জন্য ভালো কিছু করার এবং করে যাচ্ছি। যদি কখনো গিয়ে আমার মনে হয় যে আমি রাজনীতিতে গেলে আরও বড় ধরনের কোনো অবদান রাখতে পারবো, হয়তো তখন সেই সিদ্ধান্ত নেব বা নেব না, কিন্তু আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি
তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।